দেখো, ম্যাক নাম্বার মানে জানো তো এটা? তো বলছে যদি শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড হয় বাতাসের মধ্যে দিয়ে, তাহলে প্লেনের গতিবেগ কত আমাকে জানতে চাইছে, বলো কি উত্তর হবে? 166 মিটার পার সেকেন্ড। কত? 166? 166 মিটার পার সেকেন্ড। কেমন করে হলো? ওই যে ম্যাক নাম্বার হচ্ছে যে শব্দের গতিবেগ বাই এর গতিবেগ ইকুয়ালস টু ম্যাক নাম্বার। এইটা একটুখানি ভুল বললে, ফর্মুলাটা মানে ধরলে ঠিক কিন্তু একটু ভুল হলো। ম্যাক নাম্বার মানে হচ্ছে অবজেক্টের ভেলোসিটি বাই সাউন্ডের ভেলোসিটি। ওকে, অবজেক্ট ভেলোসিটি ডিভাইডেড বাই সাউন্ড ভেলোসিটি। এবার বলো উত্তর কত তাহলে? 300। সাউন্ড ভেলোসিটি হচ্ছে 332, তাহলে অবজেক্টের ভেলোসিটি কত? 332 × 2। খাবে খাবে তো কি বল, চলো আমি আর তিন ছাড়া খাই না। খাবে। মাইক টপ করো। 332 × 2 মানে 664 মিটার পার সেকেন্ড, 664 মিটার পার সেকেন্ড। এই লেভেলের প্রশ্ন মিসলেনিয়াসে আসবে, ঠিক আছে? 664 মিটার পার সেকেন্ড। ম্যাক নাম্বার মানে কিন্তু শব্দের গতিবেগ বাই, এই সরি, অবজেক্টের গতিবেগ বাই শব্দের গতিবেগ, উল্টো করবে না। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার একটা জিনিস দেখো ভালো করে, নেক্সট প্রশ্ন যদি আমরা যাই, পরের প্রশ্ন হচ্ছে আমাদের এটা। দেখি বলো এটা কি হবে। এইটা মিসলেনিয়াসের প্রি বাই কিউই। বলো, বলছে বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট আছে অ্যাক্টেড আপন বাই এ কনস্ট্যান্ট ফোর্স, দ্য রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এটা জানো? কোনো একটা বডি আছে, বডির ওপর একটা স্থির মানের বল কাজ করছে, ফোর্স কাজ করছে। তাহলে ফোর্স যদি স্থির মানের বল কাজ করে, তার মানে তার কাইনেটিক এনার্জি চেঞ্জ কি হবে? এটা জানা আছে? আরে হ্যাঁ না তো, একটা তো কিছু বলতে হবে না। এটা শোনো, এটা ক্লাস 11-এর প্রবলেম, মিসলেনিয়াসে বোধহয় 2003 বা 2004 সালের একটা প্রশ্ন, এটা সামথিং। ঠিক আছে, তো এটা উত্তর হবে লিনিয়ারলি উইথ টাইম। এটা জাস্ট মাথায় রাখবে, এই প্রশ্নটা আসলে, ঠিক আছে, এটা উত্তর হবে কাইনেটিক এনার্জির সঙ্গে টাইমের সম্পর্ক সরল রৈখিক। ঠিক আছে, এইটা উত্তর দাও, কি হবে বলো? কি হবে? স্যার বি। বি? বি না এ? এ এ এ না বি? এ শিওর? এ স্যার। স্যার ওটা তো ছাড়ে তারপরে গিয়ে ধাক্কা লেগে তো ফেরত আসে। হ্যাঁ, তাহলে দেন উত্তরটা কি হবে? বি বললাম। হ্যাঁ, ভালো করে ভাবো। বাদুর আল্ট্রাসোনিক ওয়েভ ছাড়ে, এটা আমরা জানি সবাই, ঠিক আছে? তো আল্ট্রাসোনিক ওয়েভ বাদুর ছাড়লো, তো কোনো একটা জায়গাতে গিয়ে তো ফার্স্টে ধাক্কা খাবে, ধাক্কা না খেয়ে তো ব্যাক করে আসতে পারবে না ফিরে, পারবে বলো? ধাক্কা এখানে খেলো, তো একটা বাদুড়ের থেকে ধরো একটা ওয়েভ গেল, একটা তরঙ্গ গেল, ঠিক আছে, এখান থেকে ধরো একটা তরঙ্গ গেল, তো একটা ওয়েভ গিয়ে তো এর সঙ্গে গিয়ে ফার্স্টে ধাক্কা খাবে, এর সঙ্গে গিয়ে ফার্স্টে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে ব্যাক করে তো তারপরে আবার এখানে আসবে, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে দিস ইজ পসিবল বাই দ্য রিফ্লেকশন এমিটেড, মানে রিফ্লেকশনটা কার থ্রু দিয়ে হয় এটা জানতে চাইছে। দেন উত্তর কি হবে বলো? রিফ্লেকশন, রিফ্লেকশন কার থ্রু দিয়ে হয়? এই যে রিফ্লেক্টরটা আছে, এই যে রিফ্লেক্টরটা আছে, রিফ্লেক্টরটা থ্রু দিয়ে হবে, তাই না? তো এই রিফ্লেক্টরকে আল্ট্রাসোনিক ওয়েভ ফ্রম দ্য ডিস্টেন্স অবজেক্ট, যে অবজেক্টের গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে সেইখান থেকে রিফ্লেকশনটা হচ্ছে, সো বি কারেক্ট আনসার হবে আমাদের। হুম, বি হবে উত্তর এটার। আর যদি আমাকে বলতো
যে বাদুর চলাচল করে কেমন ভাবে। এই প্রশ্নটা এইরকম জানতে চাইলো যে বাদুর চলাচল করে কেমন ভাবে, ইকোলোকেশন জানতে চাইলো, বাদুরের ইকোলোকেশন কি আছে। তখন বলতে যে বাদুরের ইকোলোকেশন মানে স্যার আল্ট্রাসোনিক ওয়েভ ফ্রম দ্য ব্যাট, মানে বাদুর, ঠিক আছে, আল্ট্রাসোনিক ওয়েভ পাস করতে পারে, দ্যাটস ওয়াই এটা হয়। তখন আমাদের উত্তর এ হতো। এই দুটো কোয়েশ্চেন এই প্রশ্নটার মানেটাই পুরো চেঞ্জ করে দিয়েছে রিফ্লেকশন ওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে, চলো তো বি উত্তর। নেক্সট পরেরটা, এটা কি হবে বলো তো, এটা কি হবে? সাপোজ ইউ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ প্লেন মিরার, তুমি কোনো একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তো বলছে হোয়াট শুড বি দ্য মিনিমাম ভার্টিক্যাল সাইজ, ঠিক আছে, অফ দ্য মিরার। হাফ অফ ইওর হাইট, হ্যাঁ হ্যাঁ, হাফ অফ ইওর হাইট, এটা হবে সি অপশন। হাফ অফ ইওর হাইট। তো আয়নার দূরত্ব মানে আয়নার যে হাইট, সবসময় মাথায় রাখবে ফুল ইমেজ, তোমার ক্লিয়ার ইমেজটা দেখার জন্য তোমার যে হাইট হবে সেই হাইটের থেকে অর্ধেক হাইটের মিরারকে থাকতে হবে, ঠিক আছে। তাহলে মিরারের হাইট সবসময় হাফ অফ দ্য হাইট অফ দ্য অবজেক্ট, এইটা হচ্ছে কেস। মিরারের হাইট হাফ অফ দ্য হাইট অফ দ্য অবজেক্ট, মানে এখানে তোমাকে এইটা ডিরেক্ট দিল, এইটা দিয়ে মানে এটা অপশানে থাকতে পারে। আর তোমাকে বললো যে তোমার হাইট 150 সেন্টিমিটার আছে, 150 সেন্টিমিটার, কোনো একটা লোকের হাইট অফ দ্য অবজেক্ট। তো বললো যে যে লোকটার হাইট 150 সেন্টিমিটার আছে সেই লোকটার পুরো ক্লিয়ার ইমেজ দেখতে গেলে কত হাইটের মিরার থাকতে হবে। তাহলে এখানে হাইট অফ দ্য মিরার তুমি কি বলবে? বলবে 150 ডিভাইডেড বাই 2, 150/2 মানে আমাদের 75 সেন্টিমিটার। 75 সেন্টিমিটারের হাইট থাকবে। এটা কিন্তু এর ওপর ডিপেন্ড করবে না যে একটু দূর থেকে দেখলে আমার পুরো ফুল ছবি দেখাবে, কাছ থেকে দেখলে দেখাবে না, এইরকম ব্যাপারটা নয়। মানে তো তুমি 75 সেন্টিমিটার হবে বা 75 সেন্টিমিটারের থেকে বড় 76 হতে পারে, 77 হতে পারে, ঠিক আছে, এইগুলো হতে পারে, ঠিক। তো এইটা যদি হয় তো সেক্ষেত্রে এই জিনিসটা এটা হবে, মানে 74 সেন্টিমিটার হলে কিন্তু এটা হবে না। আচ্ছা নেক্সট পরের কোয়েশ্চেন বলো, এটার উত্তর কি হবে? লাইট ট্রাভেল স্লোয়ার ইন গ্লাস দ্যান ইন এয়ার বিকজ, বলো। লাইট ট্রাভেল স্লোয়ার ইন গ্লাস দ্যান ইন এয়ার, কাচের মধ্যে দিয়ে আলোর গতিবেগ তো কম, স্লো কাঁচের ট্রাভেল করে কার থেকে? বাতাসের থেকে। বলো। অপশন সি। শিওর? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, অপশন এ কারেক্ট আনসার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার ইজ লেস দ্যান দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, অপশন এ। এবার আমি বলছি না যে অপশন সি ভুল নয়। আচ্ছা, যখন আমরা রিফ্র্যাকশন চ্যাপ্টারটা পড়ি বা রিফ্র্যাকশন ঘটনাটা দেখি টোটাল, তো এই রিফ্র্যাকশন ঘটনার দেখার জন্য, হ্যাঁ, বাতাসের ঘনত্ব জনিত কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, এইভাবে এক্সামে ভুল হবে। বাতাসের ঘনত্ব জনিত কোনো টার্ম নেই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের তুমি ফর্মুলা দেখবে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সি, এই মিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ভি, এটা, ঠিক আছে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে পুরোপুরি ভাবে গতিবেগের সম্পর্ক আছে, ঠিক। এখানে লাইট ট্রাভেল স্লোয়ার বলেছে, তাহলে স্লোয়ার মানে হচ্ছে এখানে স্পিডের একটা ব্যাপার আছে, ঠিক আছে, যে লাইট ট্রাভেল স্লোয়ার ইন গ্লাস দ্যান ইন এয়ার, এয়ারের তুলনায় গ্লাসের, এই বিকজ এই, ওকে গেল। চলো নেক্সট পরেরটায় যাই। নেক্সট ব্যাপার দেখো, অপশন এ উত্তর এটার, হ্যাঁ। পরেরটা, দ্য লাইন অফ ফোর্স অফ দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, বলো। লাইন অফ ফোর্স অফ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, কি উত্তর হবে এটা? অপশন সি। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
অপশন এ। এ দেখো, লাইন অফ ফোর্স অফ এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কথাটার মানে জানি না, এই লেভেলটা একটু অসুবিধা হচ্ছে তোমাদের, বুঝতে পারছি। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে এটা, যে একটা ম্যাগনেট থাকবে, প্রত্যেকটা বলরেখা, ঠিক আছে, প্রত্যেকটা বলরেখার মধ্যে গ্যাপটা যদি কনস্ট্যান্ট হয়, এই বলরেখা দুটোর মধ্যে যা গ্যাপ, এই দুটোর মধ্যেও তাই গ্যাপ, এই দুটোর মধ্যেও তাই গ্যাপ, এই দুটোর মধ্যেও তাই গ্যাপ, তার মানে লাইন অফ ফোর্স গুলো ইকুই ডিস্টেন্সে যদি থাকে, লাইন অফ ফোর্স গুলো কেমন থাকবে, ইকুই ডিস্টেন্স। ইকুই ডিস্টেন্সে যদি থাকে, তো তখন তাদের মধ্যে এই জিনিসটা দেখা যাবে, তখন তাদেরকে আমি বলবো যে তারা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আছে। হুম, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তারা সুষম চৌম্বক ক্ষেত্র। এবার তোমাকে একটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো তারা কি একজন আরেকজনকে কখনো ইন্টারসেক্ট করে? না, প্যারালাল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, করে না স্যার। করে না। তাহলে তারা একজন আরেকজনের সবসময় প্যারালাল হয়। ম্যাগনেটিক ফিল্ড লাইন তারা ইউনিফর্ম হলে একজন আরেকজনকে কখনোই ইন্টারসেক্ট করবে না, সো এ সি কারেক্ট আনসার হবে, একে অপরের সমান্তরাল হতে হবে তাদেরকে। ঠিক আছে, এটা নেক্সট এই কোয়েশ্চেনটা বলো। ইন এ প্রেসার কুকার কুকিং ইজ ফাস্টার বিকজ দ্য ইনক্রিজ ইন দ্য ভেপার প্রেসার। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। কোনটা উত্তর তাহলে? ডি। চাপ বাড়ালে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বাড়ে, এইটাই তো আমাদের কার্যনীতি। হ্যাঁ স্যার। ডি উত্তর, ইনক্রিজ দ্য বয়লিং পয়েন্ট। তার মানে তোমাকে বললো, হ্যাঁ তোমাকে বললো যে নর্মাল ওয়াটার, জল, তো জলের বয়লিং পয়েন্ট তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, H2O, জলের বিপি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার এই জলকে যদি কুকারের মধ্যে দেওয়া হয়, তো বলো সেটা কি 100-র বেশিতে ফুটবে না কমে ফুটবে? বেশি তো। বেশিতে ফুটবে। তো এমনি নর্মাল প্রেসার কুকারে জলের বয়লিং পয়েন্ট প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে উত্তর হবে ডি, ইনক্রিজেস দ্য বয়লিং পয়েন্ট, এটা কারেক্ট আনসার হবে। নেক্সট, এটা কি হবে বলো? 559। এটা ম্যাগনেট অ্যাট্রাক্টস দ্য ম্যাগনেটিক সাবস্টেন্স সাচ অ্যাজ আয়রন, নিকেল, কোবাল্ট, এগুলোকে চুম্বক আকর্ষণ করে। ঠিক আছে, তো চুম্বক কাদেরকে রিপেল করে জানতে চাইছে। দে ক্যান অলসো রিপেল, কাদেরকে রিপেল করে বলো? ফেরোম্যাগনেটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? অপশন এ। প্যারাম্যাগনেটিক। আচ্ছা শোনো, চুম্বক কাকে রিপেল করে যদি জানতে চায়, তো তার উত্তর হবে আমাদের ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, সি কারেক্ট আনসার। এইটাও মিসলেনিয়াসের PYQ। তোমরা কি 2018-19-এর পেপার এখনো সলভ করোনি? না করা থাকলে এটা চট জলদি আগে করো। এটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কারা? যখন কোনো একটা ম্যাগনেটকে কোনো একটা জায়গাতে রাখা হবে, ঠিক আছে, ম্যাগনেটের তো দুটো পোল থাকে জানো, একটা নর্থ একটা সাউথ, তো এই ম্যাগনেটকে ঘিরে তার চারদিকে একটা ফিল্ড জেনারেট হয়, যেই ফিল্ডকে বলে ম্যাগনেটিক, যেই ফিল্ডকে বলে ম্যাগনেটিক ফিল্ড লাইন। ঠিক আছে, যেই ফিল্ডকে বলে ম্যাগনেটিক ফিল্ড লাইন, ম্যাগনেটিক ফিল্ড লাইন গেল। তো এই ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে কোনো অবজেক্টকে যদি আমি রাখি, এখানে কোনো একটা অবজেক্টকে যদি রাখি, তো সেই অবজেক্টটা যদি এই ম্যাগনেটিক ফিল্ডের বাইরের দিকে বেরিয়ে যেতে চায়, ঠিক আছে, এই অবজেক্টের মানে এই ম্যাগনেট থেকে বাইরের দিকে যদি বেরিয়ে যেতে চায়, তখন আমরা সেই অবজেক্টটাকে বলবো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, বা সেই সাবস্টেন্সটাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তো সি উইল বি দা কারেক্ট আনসার, ডায়াম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, অপশন সি উত্তর হবে। ঠিক হ্যালো, চলো পরেরটা। আচ্ছা, প্যারাম্যাগনেটিজম মানে জানো তো? এটা এটা মানে জানা আছে? না স্যার। প্যারাম্যাগনেটিক মানে কি বলো? এই সেম এক্সপেরিমেন্ট যদি আমি করি,
তো সে যদি ম্যাগনেটের ওই অন্যদিকে না গিয়ে ম্যাগনেটের দিকে ঝুঁকে আসতে চায় বা ম্যাগনেটিক দিকে চলে আসতে চায়, তখন আমরা তাকে বলি হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, যেমন এদের এক্সাম্পল গুলো একটু জানতে লাগবে। ডায়াম্যাগনেটিক কারা, এরকম ম্যাগনেট দ্বারা রিপেল হয় কারা? তো তার এক্সাম্পল বললে আমরা প্রথম এক্সাম্পল যেটা আসে বিসমাথ, জিঙ্ক, এইগুলো। প্যারাম্যাগনেটিক প্রপার্টি যদি বলি আমি, প্যারাম্যাগনেটিক ধর্ম বা এই সাবস্টেন্সটা কারা, এইটাকে যদি আমি বলি, তো প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে আমাদের ধরো লিকুইড অক্সিজেন এইটা বলো, বা লিকুইড অ্যামোনিয়া এইটা বলো, এইগুলো এগুলো হচ্ছে আমাদের সব প্যারাম্যাগনেটিক। আর এই যে সাবস্টেন্স গুলো আছে যেগুলো ম্যাগনেট দ্বারা খুব ভালোভাবে আকৃষ্ট হয়, আয়রন বলো, নিকেল বলো, কোবাল্ট বলো, এই যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ওকে, ডান। এটা তো ডায়াম্যাগনেটিক ম্যাগনেট দ্বারা রিপেল হবে, প্যারাম্যাগনেটিক ম্যাগনেট দ্বারা ফিবলি অ্যাট্রাক্টেড হবে, আস্তে আস্তে অ্যাট্রাক্টেড হবে, আর ফেরোম্যাগনেটিক ম্যাগনেট দ্বারা স্ট্রংলি অ্যাট্রাক্টেড হবে। এই হলো তিনটের মধ্যে পার্থক্য। ওকে, পরেরটা তিনটের এক্সাম্পল বেস কোয়েশ্চেন গুলো আছে। এটা বলো কি হবে? মাস অফ বি ইজ 4 টাইমস দেন দ্যাট অফ এ। ঠিক আছে, বি এর মাস এর মাসের 4 গুণ, 4 টাইমস বলেছে। বি মুভস উইথ এ ভেলোসিটি অফ হাফ দ্যাট অফ এ। বি যে ভেলোসিটিতে মুভ করে সেটা অর্ধেক, হাফ দ্যাট অফ এ, দেন বি হ্যাজ, বি এর কি আছে? অপশন ভালো করে ফলো আপ করো, এখানে অপশনে প্রত্যেকটাতেই কাইনেটিক এনার্জি দিয়ে দিয়েছে। তো আমাদের গতিশক্তি দিয়ে জিনিসটা ভাবতে হবে বা কাইনেটিক এনার্জি দিয়েই ভাবতে হবে। তাহলে কি করে কি করব বলো? দেখো, প্রথমে এ বডিটার কাইনেটিক এনার্জি তুমি বার করো। এ বডিটার কাইনেটিক এনার্জি কত হবে? হাফ হবে স্যার। হাফ কেন? ভালো করে ক্যালকুলেশন করো। এ বডিটার যদি কাইনেটিক এনার্জি বলি, তাহলে হাফ ইন্টু, হ্যাঁ, এম এ, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি আছে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এ ইন্টু ভি এ তার স্কোয়ার, এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি অফ এ। এই হ্যাঁ, কাইনেটিক এনার্জি অফ এ। কাইনেটিক এনার্জি অফ বি কি হবে? হাফ অফ এম বি ইন্টু ভি বি তার স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ বি। সেম হয়ে যাচ্ছে। এবার তুমি অঙ্কটা দেখো কি বলেছে। বি এর মাস বলেছে 4 টাইমস দ্যাট অফ এ, তার মানে অঙ্ক অনুযায়ী এমবিটা, মাস অফ বি ইজ 4 টাইমস দেন দ্যাট অফ এ, তার মানে মাস অফ বি ইজ ইকুয়াল টু 4 অফ এম এ, এইটা একটা। আর বি মুভস উইথ এ ভেলোসিটি অফ হাফ দ্যাট অফ এ, তার মানে ভি বি যেটা, সেটা হচ্ছে এর ভেলোসিটির অর্ধেক। এবার এই দুটো ডেটা এই ইকুয়েশনে পুট আপ করো। হাফ ইন্টু এমবি, এমবি মানে হচ্ছে 4 এম এ, আর ভিবি মানে হচ্ছে ভি এ তার স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 4 হবে। এই 4 কাটলো। তো আলটিমেটলি এটা ক্যালকুলেশন করে দেখো তো, হাফ এম এ ইন্টু ভি এ তার স্কোয়ারই তো আসছে নাকি? সেমই আছে। হ্যাঁ, তাহলে এটারও কাইনেটিক এনার্জি হাফ এম এ ভি এ স্কোয়ার, এটারও কাইনেটিক এনার্জি হাফ এম এ ভি এ স্কোয়ার। তার মানে কি হলো ব্যাপারটা? তাহলে কোনটা উত্তর হবে? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল দ্যাট অফ এ, এ কারেক্ট আনসার। ঠিক আছে, এই গেল দ্যাট অফ এ, কারেক্ট আনসার হলো গেল। চলো নেক্সট, পরেরটা দেখি। পরেরটা এটা করো, কি আনসার? ম্যাচ করাও। এখানে অপশন গুলো একটু অন্যরকম আছে। ফার্স্টে দেখো,
সারফেস টেনশনের ডাইমেনশন, এই এখান থেকে 4টে ডিফারেন্ট কোয়েশ্চেন তৈরি হতে পারে, ঠিক আছে। তো প্রথমে সারফেস টেনশনের ডাইমেনশন যদি বলি, এগুলো চ্যাপ্টার করানোর সময় করানো হয়েছে, MT-2। প্রেসার, তার ডাইমেনশন M(L−1) T(−2), M(L−1) T(−2). অ্যাক্সেলারেশন কি, L(T⁻²), এটা হলো আমাদের অ্যাক্সেলারেশন। আর ইম্পালস কি, ইম্পালস হচ্ছে আমাদের M(L)T-1। এই 4টে ডাইমেনশনকে একটু লিখে নাও, 4টে ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশন আছে।